ভাবুন আপনি আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে আছেন, সামনে মাত্র কয়েকশো মিটার দূরেই ইউরোপ, মাঝখানে শুধু একটি সীমান্ত বেড়া আর উত্তাল সমুদ্র। আর হঠাৎ হাজার হাজার মানুষ একসঙ্গে সেই সীমান্তের দিকে দৌড়াতে চালু করল। কেউ কাঁটাতার টপকে, কেউ সমুদ্রে ঝাঁপ দিয়ে, কেউ জীবন বাজি রেখে। আর সেটা একটা শহরের জন্য যার নাম সিউটা। ভৌগোলিকভাবে আফ্রিকার, কিন্তু রাজনৈতিকভাবে ইউরোপের অংশ। আর এই শহরটিকে ঘিরেই তৈরি হয়েছে আধুনিক ইউরোপের সবচেয়ে বড় মাইগ্রেন্ট সমস্যা। তারা বলেছিল স্পেনে গেলে আমাদের আশ্রয় থাকবে, আমাদের জন্য সমস্ত ব্যবস্থা থাকবে, কিন্তু তারা সবটাই মিথ্যা বলেছিল। কথাগুলো বলছেন এক ক্লান্ত মাইগ্রেন্ট, যার চোখ ছিল হতাশ, কণ্ঠে ছিল ভাঙা স্বপ্নের বাহার। তিনি একা নন, তার মতো হাজার হাজার মানুষ বিশ্বাস করেছিল হয়তো এবার ইউরোপ তাদের জন্য দরজা খুলে দিয়েছে। এই বিশ্বাসই তাদের ঠেলে দিয়েছিল এক ভয়ঙ্কর যাত্রায়। কেউ ধারালো কাঁটাতারের বেড়া বেয়ে ওপরে উঠেছিল, কেউ সীমান্তের ছোট ফাঁক খুঁজে পার হওয়ার চেষ্টা করেছিল, আবার অনেকেই জীবনের বাজি রেখে নেমে পড়েছিল ভূমধ্য সাগরের ঠান্ডা জলে। কারো গায়ে ওয়েট স্যুট, কারো হাতে শুধু একটি প্লাস্টিকের রিং। কেউ সামান্য ভরসা নিয়েই সাঁতরে যাচ্ছিল এমন এক ভূমির দিকে যেটাকে তারা ভেবেছিল ইউরোপের নতুন জীবনের শুরু। কয়েক ঘন্টার জন্য সত্যি মনে হয়েছিল স্বপ্নটা বুঝি পূরণ হবে, কিন্তু সেই স্বপ্ন খুব বেশি সময় টেকেনি। স্প্যানিশ নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। অল্প সময়ের মধ্যে অধিকাংশ মাইগ্রেন্টকে আবার মরক্কোতে ফিরিয়ে দেওয়া হয়। যারা ভেবেছিল ইউরোপ তাদের গ্রহণ করবে, তারা কয়েক ঘন্টার মধ্যেই নিজেদের জায়গায় ফিরে যেতে বাধ্য হয়। যে সমুদ্র পেরিয়ে তারা এসেছিল সেই সমুদ্র হয়ে ওঠে তাদের ব্যর্থতার নীরব সাক্ষী। এই ঘটনাই আবার বিশ্বের নজর ঘুরিয়ে দেয় সেই একটা ছোট্ট শহরের দিকে যার নাম সিউটা। এখন প্রশ্নটা হলো, আসলে সিউটাটা কি আর কেন এত গুরুত্বপূর্ণ? মানচিত্রে দেখলে একটি অবাক করার মতন বিষয় দেখা যাবে। সিউটা আফ্রিকার উত্তর উপকূলে মরক্কোর গায়ে লাগানো একটা ছোট্ট শহর, কিন্তু এটি মরক্কো নয়, এটি স্পেনের সার্বভৌম ভূখণ্ড। অর্থাৎ ভৌগোলিকভাবে আপনি আফ্রিকাতে থাকলেও রাজনৈতিকভাবে আপনি ইউরোপীয় ইউনিয়নের ভেতরে রয়েছেন। শুধু সিউটা নয়, কাছেই রয়েছে আরেকটি স্প্যানিশ এনক্লেভ, মেলিয়া। এই দুটি শহরই আজ আফ্রিকা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একমাত্র স্থলসীমান্ত। আর ঠিক এই কারণেই বিশ্বের হাজার হাজার মাইগ্রেন্টরা বা ইমিগ্রেন্টরা তারা মনে করে সিউটা শুধু একটি শহর নয়, এটি ইউরোপের প্রবেশের সবচেয়ে ছোট রাস্তা। তবে এখানেই রয়েছে সবচেয়ে বড় ভুল ধারণা। অনেকেই মনে করেন একবার সিউটায় পৌঁছাতে পারলে ইউরোপে প্রবেশ নিশ্চিত। বাস্তবে কিন্তু তা নয়। সিউটা স্পেনের অংশ হলেও এখানে মূল স্পেনে যাওয়ার জন্য কঠোর নিয়ম রয়েছে। ফলে বহু ইমিগ্রেন্টের কাছে এই শহর স্বপ্নের প্রবেশদ্বার নয়, বরং দীর্ঘ অপেক্ষার এক সীমান্ত শিবিরে পরিণত হতো। এই কারণেই স্পেন সিউটাকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সীমান্তগুলোর একটিতে পরিণত করেছে। 2 স্তরের বিশাল সীমান্ত বেড়া, উন্নত নজরদারি ব্যবস্থা, সেন্সর, পর্যবেক্ষণ টাওয়ার এবং নিরাপত্তা বাহিনীর সর্বক্ষণ টহল, সবকিছুই মোতায়েন রয়েছে এই ছোট্ট শহরকে ঘিরে। তবুও প্রতিনিয়ত মানুষ এখানে পৌঁছানোর চেষ্টা করে, কারণ তাদের কাছে শুধু একটা সীমান্ত নয়, এটি বেঁচে থাকার একটা শেষ আশা। হাজার হাজার মানুষ কি হঠাৎই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আজ ইউরোপে যাবে? আসলে ব্যাপারটা এরকম না। এর পিছনে ছিল দারিদ্র্য বা ভালো জীবনের স্বপ্ন, এছাড়াও ছিল গুজব, কূটনীতি, আদালতের সিদ্ধান্ত এবং 2 দেশের রাজনৈতিক টানাপোড়েন। আর এই 4টি কারণ একসঙ্গে মিলেই তৈরি হয়েছিল সিউটার সংকট। আফ্রিকার বহু দেশের মানুষ, তাদের কাছে ইউরোপ মানেই নিরাপত্তা, চাকরি, উন্নত চিকিৎসা আর নতুন ভবিষ্যৎ। বছরের পর বছর ধরে হাজার হাজার মানুষ বিভিন্ন পথ দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। এই স্বপ্নকেই পুঁজি করে গড়ে উঠেছে একটি বিশাল মানব পাচারকারী নেটওয়ার্ক। এই চক্রগুলো মানুষের অসহায়ত্বকে ব্যবসায় পরিণত করেছে। তারা গ্রামের পর গ্রাম ঘুরে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের মানুষকে বোঝাতে শুরু করে এখনই সবচেয়ে ভালো সময়, স্পেনিশ সীমান্ত আগের মতো আর কঠোর নেই, একবার সিউটায় পৌঁছাতে পারলেই আশ্রয় পাওয়ার সুযোগ রয়েছে। অনেক পরিবার নিজেদের শেষ সম্বল বিক্রি করে এই যাত্রার জন্য টাকা জোগাড় করে। কারো কাছে এটি ছিল সন্তানকে একটি নিরাপদ ভবিষ্যৎ দেওয়ার একমাত্র পথ, কিন্তু তারা জানতো না তাদের সামনে অপেক্ষা করছে এক সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। এর পিছনে একটা আদালতের রায়ও রয়েছে, যাকে ঘিরে বিভ্রান্তি রয়েছে। একটু সেটা বলে নেওয়া দরকার। স্পেনের আদালত একবার জানায় সমুদ্রপথে সিউটায় পৌঁছানো অভিবাসীদের বা ইমিগ্রেন্টদের আইনি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি এবং প্রতিটি ঘটনাকে আলাদাভাবে বিবেচনা করতে হবে। এই রায়টি ছিল মূলত আইনের ব্যাখ্যা, কিন্তু সাধারণ মানুষের কাছে এই ব্যাখ্যা আর পৌঁছায়নি, বরং শুরু হয় ভুল ব্যাখ্যার বন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা পোস্ট ছড়িয়ে পড়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড হতে থাকে বিভিন্ন বার্তা। মানব পাচারকারী চক্রও এই সুযোগ হাতছাড়া করেনি। তারা বলতে শুরু করে, এখন যদি সমুদ্রপথে সিউটায় পৌঁছাতে পারো তাহলে স্পেন আর তোমাকে সহজে ফেরত পাঠাতে পারবে না। এই কথার মধ্যে কিছু আইনি সত্যতা থাকলেও সেটিকে এমনভাবে উপস্থাপন করা হয় যে ইউরোপের দরজা সবার জন্য খুলে গেছে। বাস্তবে বিষয়টি মোটেও এমন ছিল না। প্রতিটি ইমিগ্রেন্টের মামলাই আলাদাভাবে বিবেচিত হওয়ার কথা ছিল এবং অনেক ক্ষেত্রে ফেরত পাঠানোই আইনি
পথ ছিল। কিন্তু যুদ্ধ, দারিদ্র্য এবং অনিশ্চয়তার মধ্যে বসবাস করা একজন মানুষের কাছে এত জটিল আইনি বিষয় বোঝার সুযোগ কোথায়? তাদের কাছে শুধু একটি কথাই পৌঁছেছিল, এবারই সুযোগ। আর সেই বিশ্বাসেই হাজার হাজার মানুষ একই সময়ে সিউটার দিকে রওনা হতে উৎসাহিত হয়। কিন্তু এখানে শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন। মরক্কো বহু বছর ধরেই সিউটার সীমান্তে অত্যন্ত কঠোর নজরদারি চালিয়ে আসছে। প্রতিদিন শত শত নিরাপত্তা কর্মী সীমান্ত পাহারা দেন, কাঁটাতারের বেড়া, টহল, নজরদারি এসব সেখানে নিয়মিত। তাহলে সেই দিন হাজার হাজার মানুষ কি করে একসঙ্গে পৌঁছে গেল সীমান্তে? অনেক ইমিগ্রেন্ট পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানান, সেদিন মরক্কো নিরাপত্তা বাহিনীর আচরণ ছিল অস্বাভাবিক। অনেকের দাবি সীমান্তরক্ষীরা আগের মতো বাধা দেয়নি। কেউ কেউ এমনও বলেছিল যে তাদের নিরুৎসাহিত করার পরিবর্তে সীমান্তের দিকে এগিয়ে যেতে দেওয়া হয়েছিল। যদিও মরক্কো সরকার কখনোই আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ স্বীকার করেনি। কিন্তু এই ঘটনাকে ঘিরে একটি বড় প্রশ্ন রয়ে গেছে। মরক্কো কি ইচ্ছাকৃতভাবেই সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে আরেকটি বহু পুরনো সংঘাতের দিকে। সেটি হলো পশ্চিম সাহারা। দশকের পর দশক ধরে মরক্কো পশ্চিম সাহারাকে নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে। অন্যদিকে স্বাধীনতাকামী পলিসারিও ফ্রন্ট সেখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায়। স্পেন ঐতিহাসিকভাবে এই অঞ্চলের সঙ্গে জড়িত। 2021 সালে স্পেন মানবিক কারণে পলিসারিও ফ্রন্টের নেতা ব্রাহিম গালিকে চিকিৎসার কারণে স্পেনে প্রবেশের অনুমতি দেয়। মরক্কো এটিকে শুধুমাত্র মানবিক সিদ্ধান্ত হিসেবে দেখেনি, তাদের কাছে ছিল একটি রাজনৈতিক বার্তা। এরপরই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দ্রুত অবনতি হতে শুরু করে। অনেকে বিশ্লেষণ করে সিউটার সীমান্তে ইমিগ্রেন্টদের ঢল সেই কূটনৈতিক উত্তেজনারই একটি পরোক্ষ প্রতিফলন। স্পেনে প্রকাশ্যে অভিযোগ তোলে মরক্কো এই ঘটনাটি ব্যবহার করেছে রাজনৈতিক চাপ তৈরি করার জন্য একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে। মরক্কো অবশ্যই সেই অভিযোগ অস্বীকার করেছে। সিউটার সংকটের পর দুই দেশের সম্পর্কে কিছু সময়ের জন্য তলানিতে পৌঁছে গেছে, কিন্তু এটা দীর্ঘদিন চলা সম্ভব নয়, কারণ স্পেন ও মরক্কো দুই দেশই একে অপরের উপর নির্ভরশীল। ইমিগ্রেশন কন্ট্রোল, সন্ত্রাসবাদ মোকাবিলা, বাণিজ্য এবং জিব্রাল্টার প্রণালীতে নিরাপত্তা, এই সব ক্ষেত্রেই তাদের সহযোগিতা অপরিহার্য। যতদিন দারিদ্র্য, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু সংকট মানুষকে দেশ ছাড়তে বাধ্য করবে, ততদিন ইউরোপের সীমান্তে এই চাপ পুরোপুরি শেষ হবে না।